তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট অর্থাৎ 3.0 আর সেখানে মঙ্গলে কতটা মঙ্গল লাভ হলো দেশের আম জনতার আপনারা দেখতেই পেলেন। প্রথমেই আপনাদের সামনে রাখবো ট্যাক্সের কাঠামো অর্থাৎ কর কাঠামো। এই মুহূর্তে আয়কর পরিবর্তন যেটা হয়েছে নতুন কাঠামোতে সেটা রেখেছি আপনাদের সামনে। 3 লক্ষ অবধি কোনো কর দিতে হবে না, 3 লক্ষ 1 টাকা থেকে যে কর দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই 25,000 টাকা সুরাহা হয়েছে অর্থাৎ 50,000 থেকে 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনে যে ছাড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন কাঠামোতে বারবার একেবারে উল্লেখ করছি কারণ তিনি উল্লেখ করে দিয়েছেন যে আয়কর পরিবর্তন হয়েছে শুধুমাত্র নতুন কর কাঠামোয়। নতুন কর কাঠামোয় ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়েছে। 3 থেকে 7 লক্ষ পর্যন্ত আয় 5%, 7 থেকে 10 লক্ষ পর্যন্ত আয় 10% কর, আর 10 লক্ষ 1 টাকা থেকে 12 লক্ষ পর্যন্ত আয় 15% কর, আর 15 লক্ষ 1 টাকা বেশি আয় 30% কর দিতে হবে। যে কথা শুরুতেই বলছিলাম যে কতটা মঙ্গল হলো আম জনতার, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হলো, আয়কর পরিবর্তন যেটা হলো নতুন কর কাঠামো রেখেছি আপনাদের সামনে। আপনারা জানেন একদম 3 লক্ষ পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না নতুন কর কাঠামোয়, কিন্তু 3 থেকে 7 লক্ষ পর্যন্ত আয় 5%, 7 থেকে 10 লক্ষ পর্যন্ত আয় 10%। এই যে নতুন রেজিমে যে কর কাঠামো করা হয়েছে সেক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। 7 থেকে 10 লক্ষ যেটা আগে ছিল 6 থেকে 9 লক্ষ সেটা 7 থেকে 10 লক্ষ হয়েছে। 9 থেকে 12 লক্ষ যেটা ছিল সেটা 10 থেকে 12 লক্ষ হয়েছে। আর 12 থেকে 15 লক্ষ যেটা ছিল সেটা আপনাদের জানাচ্ছি 15 লক্ষের বেশি আয় 30% কর দিতে হবে। কিছু কিছু উল্লেখ করছিলাম যে পুরনো কর কাঠামোতে কি ছিল আর এই নতুন কর কাঠামোতে ঠিক কি দাঁড়ালো, রাখবো আপনাদের সামনে। বার্ষিক করযোগ্য আয় যাদের 8 লক্ষ টাকা, কর ছিল 30,000, কর হলো 22,500 টাকা, অর্থাৎ সাশ্রয় হচ্ছে 7,500 টাকা। নতুন কর কাঠামোয় কি কি বদল এনেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? 10 লক্ষ টাকা আয় কর ছিল 52,500, কর হলো 42,500, 10,000 টাকা সাশ্রয় হলো। 12 লক্ষ টাকা আয় তাদের সাশ্রয় হলো। আপনাদের সামনে রেখেছি নতুন কর কাঠামোতে 13,750 টাকা। কেন্দ্রীয় অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা চলে যাবো সরাসরি আমাদের প্রতিনিধি দেবস্মিতার কাছে। দেবস্মিতা, বাংলার কতটা পেল, সেই কি হয়ে রইল এই মুহূর্তে বাংলার হাতে রইল সেই পেন্সিল, বাংলার কতটা লাভ হলো? একেবারেই বাপিয়া, সেদিকে আমরা নজর রাখবো, কারণ তুমি কিছুক্ষণ আগেই তুলে ধরছিলে যে নতুন কর কাঠামোয় কি কি পরিবর্তন করা হলো। অবশ্যই এই বাজেট ঘোষণা হলে এই যে কর কাঠামো সেদিকে সকলের নজর থাকে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তুমি বলছিলে যে বাংলা কি কি পেল, এ নিয়ে আমি কথা বলবো। সুমনদা আমার সঙ্গে রয়েছে। সুমনদা, বাংলা কি পেল সেটা একটু পরে বলি। তোমার প্রথম প্রশ্ন বোধহয় ছিল মধ্যবিত্তর কি জুটলো। একেবারেই মধ্যবিত্তদের কি কি সুবিধা হলো? আচ্ছা, মধ্যবিত্ত বলতে আমাদের আসলে ধারণাটা হচ্ছে একটা সার্টেন ইনকাম ক্লাসের তলায় থাকলে তালায় মধ্যবিত্ত বলা হয়, কিন্তু 3 রকমের মধ্যবিত্ত আছে। যেরকম আমি মধ্যবিত্ত থেকে আমি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে চাকরি করতে পারি, আমার স্থায়ী রোজগার থাকে, আমার প্রতি বছর ইনক্রিমেন্ট হয়, আমি ছুটি পাই এবং পেনশনও পাই, আমি কিন্তু মধ্যবিত্ত। প্রাইভেট সেক্টরে আছি, যে কোনো দিন চাকরি চলে যেতে পারে, অর্গানাইজ সেক্টরে। এছাড়াও মধ্যবিত্ত আছে যারা আনঅর্গানাইজ সেক্টরে আছে, হয় উবার ওলা এরম গাড়ি চালাচ্ছে বা ফুটপাতে বসে বেচছে, তাদের রোজগার কিন্তু কম নয়। একটা পানের দোকানে সিঙ্গাড়া বেচে 10,000 টাকা ডেইলি রোজগার হয় আমাদের পাড়ায় বালিগঞ্জ প্লেসে। তো আমরা যদি মধ্যবিত্ত বলি, এটা হচ্ছে একদিক দিয়ে দেখানো। অর্গানাইজ সেক্টর, আনঅর্গানাইজ সেক্টর, স্থায়ী চাকরি, অস্থায়ী চাকরি, ঠিক প্রতিক্রিয়ায় এদের ওপর সমান যে পড়ছে তা নয়, কিন্তু যারা অস্থায়ী চাকরি করে তাদের রোজগারটা তো ধরাই হয় না, সুতরাং তাদের কিছু এসে যায় না তোমার ট্যাক্স স্ট্রাকচার কী হলো। দ্বিতীয় হচ্ছে গ্রামীণ এবং শহরতলির তফাৎটা। তৃতীয় হচ্ছে, আমি এই তথ্যটা তোমার বোধহয় জানা আছে কিন্তু আমি তা বলে দিই,
পার ক্যাপিটা ইনকাম 2677 যদি ধরি, সারা নর্থ ইন্ডিয়া, তার মানে যতগুলো স্টেট আছে তিনটে বাদ দিলে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, আর এইদিকে সিকিম, অরুণাচল অ্যান্ড মিজোরাম, এই তিনটিকে বাদ দিলে প্রত্যেকটা স্টেট পার ক্যাপিটা ইনকাম যেটা $2677 হয় তার থেকে কম। তার মানে দেশটাকে দুভাগ হয়ে গেছে। একটা হচ্ছে নর্দার্ন ইন্ডিয়া ইনক্লুডিং ইউপি, সবচেয়ে খারাপ কাহিল অবস্থা বিহার 800, বেঙ্গলের তলায় আছে পার ক্যাপিটা ইনকাম। এই তিনটে, এই পাঁচটা স্টেট বাদ দিলে বাকি সব স্টেট আবার সাউথে কমপ্লিটলি ডিফারেন্ট চেহারা। আমি যেরকম বললাম 2677, গোয়াতে কিন্তু $8,000 ওপর থেকে রোজগার, পুডুচেরিতে তার বেশি, মহারাষ্ট্রায় তার বেশি, তেলেঙ্গানাতে অনেক বেশি, পুডুচেরি আর এরপরেই বাজেট পেশ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন সরাসরি দেখুন। इनकी घोषणा की है, इससे देश में करोड़ों करोड़ों नए रोजगार बनेंगे। इस योजना के तहत जीवन में पहली नौकरी पाने वाले युवा की पहली तनख्वाह हमारी सरकार देगी। स्किल डेवलपमेंट और उच्च शिक्षा के लिए मदद हो या फिर 1 करोड़ नौजवानों को इंटर्नशिप की योजना, इससे गांव के, गरीब के मेरे नौजवान साथी, मेरे बेटे बेटी देश की टॉप कंपनियों में काम करेंगे। उनके सामने संभावनाओं के नए द्वार खुलेंगे। हमें हर शहर, हर गांव, हर घर एंटरप्रेन्योर्स बनाना है। इसी उद्देश्य से बिना गारंटी के मुद्रा लोन की लिमिट को 10 लाख से बढ़ाकर 20 लाख रुपए किया गया है। इससे छोटे कारोबारियों, विशेष रूप से महिलाओं, दलित, पिछड़े, आदिवासी परिवारों में स्वरोजगार को बल मिलेगा। साथियों, हम सब लोग मिलकर भारत को ग्लोबल मैन्युफैक्चरिंग हब बनाएंगे। देश का एमएसएमई सेक्टर मध्यम वर्ग से जुड़ा हुआ है। एक प्रकार से एमएसएमई सेक्टर की ओनरशिप मध्यम वर्ग ही है और इसी सेक्टर से गरीबों को ज्यादा से ज्यादा रोजगार भी मिलता है। छोटे उद्योगों की बड़ी ताकत, उस दिशा में हमारा अहम कदम है। इस बजट में एमएसएमईज के लिए ईज ऑफ क्रेडिट बढ़ाने वाली नई योजना का ऐलान किया गया है। मैन्युफैक्चरिंग और एक्सपोर्ट्स इकोसिस्टम को हर जिले तक ले जाने के लिए बजट में अहम घोषणा की गई है। ई कॉमर्स, एक्सपोर्ट हब्स और फूड क्वालिटी टेस्टिंग के लिए 100 यूनिट्स, ऐसे कदमों से वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट अभियान को गति मिलेगी। साथियों, ये बजट हमारे स्टार्टअप्स के लिए, इनोवेशन इकोसिस्टम के लिए ढेर सारे नए अवसर लेकर आया है। स्पेस इकोनॉमी को बढ़ावा देने के लिए 1,000 करोड़ रुपए का फंड हो, एंजल टैक्स हटाने का फैसला हो, ऐसे कई सारे कदम इस बजट में उठाए गए हैं। साथियों, रिकॉर्ड हाई कैपेक्स इकोनॉमी का
एक ड्राइविंग फोर्स बनेगा। 12 नए इंडस्ट्रियल नोड्स, देश में नए सैटेलाइट टाउन्स का विकास और 14 बड़े शहरों के लिए ट्रांजिट प्लान्स, इससे देश में नए इकोनॉमिक हब विकसित होंगे और बहुत बड़ी संख्या में नए रोजगार बनेंगे। साथियों, आज डिफेंस एक्सपोर्ट्स रिकॉर्ड स्तर पर है। इस बजट में डिफेंस सेक्टर को आत्मनिर्भर बनाने के लिए अनेक प्रावधान किए गए हैं। आज पूरी दुनिया में भारत के प्रति आकर्षण बढ़ा है और भारत में टूरिज्म के क्षेत्र में नई संभावनाएं बनी हैं। टूरिज्म क्षेत्र गरीब और मध्यम वर्ग के लिए कई अवसर लेके आता है। इस बजट में टूरिज्म क्षेत्र पर भी विशेष बल दिया गया है। साथियों, एनडीए सरकार ने पिछले 10 साल में ये सुनिश्चित किया है कि गरीब और मध्यम वर्ग को लगातार टैक्स से राहत मिलती रहे। इस बजट में भी इनकम टैक्स में कटौती और स्टैंडर्ड डिडक्शन में भी वृद्धि का फैसला लिया गया है। टीडीएस के नियमों को भी सरल किया गया है। इन कदमों से हर टैक्स पेयर को अतिरिक्त बचत होने वाली है। साथियों, देश के विकास के लिए भारत के पूर्वी क्षेत्र का संपूर्ण विकास पूर्वोदय के विजन द्वारा हमारे इस अभियान को नई गति, नई ऊर्जा मिलेगी। हम पूर्वी भारत में कई महत्वपूर्ण इंफ्रास्ट्रक्चर जैसे हाईवेज, वाटर प्रोजेक्ट्स और पावर प्रोजेक्ट्स का निर्माण कर विकास को नई गति देंगे। साथियों, इस बजट का एक बहुत बड़ा फोकस देश के किसान है। अन्न भंडारण के लिए दुनिया की सबसे बड़ी स्कीम के बाद अब हम वेजिटेबल प्रोडक्शन क्लस्टर्स बनाने जा रहे हैं। इससे एक और छोटे किसानों को फल, सब्जियों, अन्य उपज के लिए नए बाजार मिलेंगे, बेहतर दाम मिलेंगे, तो दूसरी ओर हमारे मध्यम वर्ग के लिए फल, सब्जियों की उपलब्धता बढ़ेगी और परिवार के लिए पोषण भी सुनिश्चित होगा। कृषि क्षेत्र में भारत का आत्मनिर्भर बनना समय की मांग है। इसलिए दलहन, तिलहन की पैदावार बढ़ाने के लिए किसानों को मदद की घोषणा की गई है। साथियों, देश में गरीबी समाप्त हो, गरीब का सशक्तिकरण हो, इस दिशा में भी आज के बजट में प्रमुख घोषणाएं की गई हैं। गरीबों के लिए 3 करोड़ नए घर बनाना तय हुआ है। जनजातीय उन्नत ग्राम अभियान सेचुरेशन अप्रोच के साथ 5 करोड़ आदिवासी परिवारों को मूलभूत सुविधाओं से जोड़ा जाएगा। इसके अलावा ग्राम सड़क योजना 25,000 नए ग्रामीण क्षेत्रों को ऑल वेदर रोड से जोड़ेगी। इसका लाभ देश के सभी राज्यों के दूर दराज गांवों को मिलेगा। साथियों, आज का बजट नए अवसर, नई ऊर्जा लेकर आया है। ये ढेर सारे नए रोजगार, स्वरोजगार के अवसर लेकर आया है। ये बेटर ग्रोथ और ब्राइट फ्यूचर लेकर आया है। आज का बजट भारत को दुनिया की तीसरी सबसे बड़ी आर्थिक ताकत बनाने के उस पूरी प्रक्रिया में कैटलिस्ट का काम करेगा। विकसित भारत की एक ठोस नींव रखेगा।
सभी देशवासियों को बहुत बहुत शुभकामनाएं। আপনারা শুনলেন উন্নয়ন ভারত গড়ার লক্ষ্যে এই বাজেট কি দিশা দেখিয়েছে সেটাই প্রধানমন্ত্রী ব্যাখ্যা করলেন। কিন্তু এই তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে অর্থাৎ 3.0 বাজেটে বিরোধীরা যেটা বলছেন যে শরিকদের একেবারে ঢালাও বরাদ্দ করা হয়েছে, কারণ অন্ধ্রপ্রদেশ বিহারের জন্য বাজেটে বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে জানেন। সেই সঙ্গে নতুন কর কাঠামোয় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি স্ট্যান্ডার্ড ডিডাকশনে একেবারে 25,000 বিশেষ ছাড় দিয়েছেন, অর্থাৎ 50,000 যেটা ছিল স্ট্যান্ডার্ড ডিডাকশন সেটা বেড়ে হয়েছে 75,000। আমি এখানেই বিবেক আগরওয়ালের কাছে আসবো, কিভাবে দেখছেন আজকে বাজেট? আজকে যা বাজেটটা আছে এটা মোটামুটি আমি বলতে পারি সাধারণ মানুষকে অনেক টাকা দেওয়া হয়েছে। কেন আজকে একটা স্যালারি মানুষ যে 65,000 টাকা 65,000 রাফলি যা মাসে আয় করছে ওকে 1 টাকাও কর দিতে হচ্ছে না। আপনি স্ট্যান্ডার্ড ডিডাকশন যেভাবে 25,000 টাকা বাড়িয়েছে সেভাবে আমাদেরকে দেখতে হবে 7 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ছাড় আছে। কেন 3 লাখ যা ছাড় আছে তারপর 7 লাখ পর্যন্ত রিবেট আন্ডার 87A আছে। তো 65,000 টাকা পর্যন্ত আপনাকে কোনো কর কাঠামো দিতে হচ্ছে না একটা সাধারণ মানুষকে। সেকেন্ড কথা হচ্ছে একটা ছোট ব্যবসা এখন যা ব্যবসা করছে পাড়া দোকানদারও সুইগি জোম্যাটো দিয়ে ব্যবসা করছে। যেখানে আপনি সুইগি জোম্যাটো এদেরকে কোনো মালটা বিক্রি করেন তাহলে ওরা 1% TDS কাটে আপনার। তার মানে 1,000 টাকা মাল বিক্রি করলে 1% ওরা কেটে নেবে, সেটাকে কমিয়ে করিয়ে দিয়েছে 0.1%। তাহলে আপনার হাতে বেশি টাকাটা পাওয়া যাচ্ছে, সেই দিয়ে আপনার টাকাটা আপনি আপনার বিজনেসে ইনভেস্ট করে বিজনেসটা বাড়াতে পারেন। থার্ড একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস যে অনেক কম লোক লক্ষ্য করছে, একটা TCS-এ প্রবিধান আছে আমাদের ইনকাম ট্যাক্সে। আপনি যদি কোনো গাড়ি কিনতে যান তাহলে একটা কর কাঠামো গাড়িওয়ালা কাটে। সেটা স্যালারি ক্লাস ক্ষেত্রে কী হতো, যে কর কাঠামো গাড়িওয়ালা কাটছে 10 লাখ টাকা গাড়ি কিনলে যদি ও 20,000 টাকা 30,000 টাকা কেটে নেয় আপনার ওটাকে ইনকাম ট্যাক্সে রিফান্ড নিতে হতো। এখন যদি আপনি সেটা ইনকাম ট্যাক্সে আপনার নিজে এমপ্লয়ারকে বলে দেন আমার এটা অত টাকা TCS আছে, তাহলে আপনার TDS-টা অটোমেটিকলি অত টাকা কমে যাবে। তাহলে আবার স্যালারি ক্লাস অতই টাকা বেশি হাতে পাচ্ছে। তো সাধারণ মানুষে যেহেতু এই মোদী সরকারের থার্ড টাইম গভর্নমেন্ট ফর্ম করে একটা বাজেট আছে, আর আমাদের একটা আশাও ছিল কি সাধারণ মানুষ অনেক টাকা পাবে হাতে, সেটা দিয়েছে। এর দিয়ে কী হবে আপনার এক্সপেন্সটা বাড়বে, তাহলে ইকোনমিটা অটোমেটিক গ্রো করবে। আর একটা জিনিস এডুকেশন লোন 10 লাখ পর্যন্ত এডুকেশন লোন যা ছাড়টা দিয়েছে, মানে 10 লাখ পর্যন্ত এডুকেশন লোন যা পাওয়া যাবে উইথাউট কোনো কোল্যাটারাল, এটা অনেক গরিব বাচ্চারা হায়ার এডুকেশন পেতে পারে। এর দিয়ে আর একটা লাভ হবে। অবশ্যই আমি এখানেই শান্তনুদার কাছে আসব। শান্তনুদা, সার্বিকভাবে যদি আপনি দেখেন আপনারা বলছেন যে বাজেটে তেমন কোনো দিশা দেখা গেল না, বিশেষ করে বাংলার হাতে রইল পেন্সিল। কেন বলছেন? পশ্চিমবঙ্গ যেমন বিহার অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, ঠিকই পশ্চিমবঙ্গের জন্য হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়নের তো জোর দেওয়া হবে, পরিকাঠামোয় জোর দেওয়া হবে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। দেখুন আজকের এই বাজেট কেন্দ্রের নরবরে এনডিএ সরকারের ফিসকাল এবং পলিটিক্যাল ব্যাংক্রাপসিটা পুরো তুলে ধরেছে। এবং আমি আপনাকে আবার বলছি আজকের এই বাজেটকে আপনি কখনো ইউনিয়ন বাজেট বলতে পারেন না। আজকের এই বাজেটকে আপনাকে বকলমে অন্ধ্র বিহারের বাজেট বলা উচিত। কারণ নরেন্দ্র মোদী মহোদয় নিজে খুব ভালো মতো জানেন इस बार मोदी सरकार अब की बार 400 पार बोले सेंट्रल एजेंसी এবং ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে পল্টুরাম নীতিশ কুমার এবং সুবিধাবাদী চন্দ্রবাবু নাইডুর কাঁধে ভর দিয়ে কোনো রকম একটা নরবরে সরকার তৈরি করেছে। প্রত্যেক মুহূর্তে তাদের সারাশি চাপে তিনি ওষ্ঠাগত প্রাণ হয়ে গেছে। সুতরাং এই বাজেটের মধ্যে দিয়ে কিভাবে তার গদি বাঁচাতে হবে, কিভাবে বিহার অন্ধ্রপ্রদেশকে খুশি করতে হবে, অন্ধ্রপ্রদেশ বিহার পাক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। যে কোনো রাজ্যের উন্নয়ন হলেই আমাদের ভালো লাগে। আমরা বিজেপির মতো প্রতিহিংসা পরায়ণতার চশমা দিয়ে দেশটাকে দেখি না। কিন্তু বাংলাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রত্যেকবার কেন এইভাবে বঞ্চিত করা হবে? কেন প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রেও বাংলা বিপন্ন থাকবে, সেখানে কেন্দ্রের সহযোগিতা পাবে না? একটা দেশের কোঅপারেটিভ ফেডারালিজমকে বাজেটের মধ্যে দিয়েও এইভাবে কণ্ঠরোধ কেন করা হবে? কেন সেটাকে ভুলুণ্ঠিত করা হবে? আজকে আপনি আমাকে বলুন বাংলার বরাদ্দ কোথায়? এর আগে অতীতে আমরা বরাবর দেখে এসেছি পার্শ্ববর্তী রাজ্য সিকিমে যখন ন্যাচারাল ক্যালামিটি হয় সেখানে
প্রচুর টাকা বরাদ্দ হয়, সেই একই বিপর্যয়ে বাংলার যখন উত্তরবঙ্গ এফেক্টেড হয়, বাংলার অবদাঙ্গ পায়। আজকে আমফান বুলবুলের মতো যখন প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখানে এসে হেলিকপ্টারে করে ঘুরে চলে গিয়েছিলেন, বাংলার জন্য লবডঙ্কা ধরিয়ে দিয়েছিলেন। আর 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা, মিড ডে মিলের টাকা, সমগ্র শিক্ষা অভিযানের টাকা, ন্যাশনাল হেলথ মিশনের টাকা, সেগুলো যদি বাদই দিই, আমার কথা হচ্ছে প্রত্যেকটা রাজ্যকে সমান দৃষ্টি দিয়ে দেখা হবে না কেন? একদম বাংলা এবং বিজেপি বিরোধী রাজ্যগুলো যেহেতু রাজনৈতিকভাবে তাদেরকে দখল করা যায় না বলে তাদেরকে বাজেটের মধ্যে দিয়ে ধারাবাহিকভাবে বঞ্চনা করা হবে, এই জিনিসের এই কারণেই বাংলা বিরোধী বাংলার বিজেপিকে বঞ্চনা। এবং শান্তনুদা যেটা ইঙ্গিত করলেন, একদম স্পষ্টই বললেন, এন বাজেট হয়েছে। এন কেন বলছি? নীতিশ নাইডু বাজেট হয়েছে। আমি অবশ্যই শিশির বাজোরিয়ার কাছে আসবো, তার প্রতিক্রিয়া নেব, কিন্তু এই মুহূর্তে সরাসরি চলে যাব অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। দেবস্মিতা, একেবারেই পাপিয়া, যেরকম তুমি আলোচনা করছিলে এবং কিছুক্ষণ আগেও বলছিলে যে বাংলা কি পেল, স্বাভাবিকভাবেই, কারণ আজকের যে বাজেটে আমরা দেখলাম তৃতীয় মোদী সরকারের বাজেট, যেখানে শ্রমিকদের জন্য ঢালাও বরাদ্দ রয়েছে, বাংলার জন্য একটা ইন্ডাস্ট্রিয়াল করিডর। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেদিকে সবার নজর থাকে বাজেট ঘোষণা করলে, তাহলে অবশ্যই সেই আয়কর। অর্থাৎ আমরা দেখলাম পুরনো যে আয়কর কাঠামো, যেখানে কোনো রকম পরিবর্তন হলো না, কিন্তু নতুন আয়কর কাঠামো অবশ্যই পরিবর্তন হয়েছে। এবং যেখানে আমরা সুমনদার সঙ্গে আগে কথা বলছিলাম, সুমনদা একটা বিষয়ে আপনি বলছিলেন এই আয়কর কাঠামোয় যে পরিবর্তন, সেটা অবশ্যই স্থায়ী চাকরি যাদের এবং অস্থায়ী চাকরি যাদের, তাদের ক্ষেত্রে একটা ডিফারেন্স রয়েছে। সেটা কি, তাদের কতটা সুবিধা হচ্ছে বা কতটা তারা অসুবিধার মধ্যে পড়তে চলেছে? যারা অস্থায়ী চাকরি করে তাদের কিন্তু করের কি স্ট্রাকচার হলো তাতে কিছু এসে যায় না, কারণ তারা কর দেয় না, বেশিরভাগই দেয় না, কারণ জিএসটি দেয় না। স্থায়ী চাকরি যারা করে তাদের একটা পার্থক্য আসে, কারণ তারা যা আয় করে তার উপর স্ল্যাবের উপর চেঞ্জ করছে। এখন কোনো রকমে যদি ইনক্রিমেন্ট হয় তাদের, সেই ইনক্রিমেন্টে তারা ওই যেটা ট্যাক্স স্ল্যাব সেটা পেরিয়ে যেতে পারে, সুতরাং ইমিডিয়েটলি তাদের কস্ট বেড়ে যায়। সুতরাং তাদের আবার ইনসেন্টিভ বা স্ট্রাকচারে যদি কোনো চেঞ্জ আসে বা ডিএ যদি বেশি আসে, তাদের একদিক দিয়ে ক্ষতি হয়, কারণ তার 3 ভাগের 1 ভাগ তারা পেয়ে যায়। তো এই দিক দিয়ে দেখতে গেলে আমি যেটা বলছিলাম, ভারতবর্ষ কিন্তু 2 ভাগ করা যায়। নর্থ পার্ট, ওই 5টা স্টেট বাদ দিলে সবাই কিন্তু মিনিমাম পার ক্যাপিটা ইনকামের তলায় আছে। আর সাউথ ইন্ডিয়া মানে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা থেকে আরম্ভ করে সম্পূর্ণ গোয়া অবধি, পুডুচেরি ধরে, তাদের অ্যাভারেজ ইনকাম কিন্তু ন্যাশনাল ইনকামের থেকে 2 গুণ, কখনো 4 গুণ বেশি। তো এই যে পরিস্থিতি, তাতে আমাদের বুঝতে হবে যদি আমরা ইনক্লুসিভ গ্রোথ করতে চাই, যেটা আমরা চেয়েছিলাম, তাহলে আমাদের দুটো জিনিস করতে হবে। স্থায়ী চাকরি, অস্থায়ী চাকরি যেই ফারাকটা, এটা বোঝাতে হবে, সেভিংসটা বাড়াতে হবে। এখন আমরা বলছি এই যে ট্যাক্স স্ট্রাকচারে স্ট্যান্ডার্ড ডিডাকশন আমরা 50 থেকে 75,000 করেছি, সেভিংস হচ্ছে 17,500, 12 দিয়ে ভাগ করো, ওই লক্ষ্মীশ্রীর মতো 1,500 টাকা মাসে পাচ্ছে, তার বেশি পাচ্ছে না। এর উপর যদি আমি ফুড ইনফ্লেশনটা ধরি, যেটা ওরা বাদ দিয়ে বলছে, সরকার বলছেন যে না 3.3% নন ফুড ইনফ্লেশন হচ্ছে, তাহলে কিন্তু যে কোনো সাধারণ মানুষের দুর্বিষহ হয়ে যাচ্ছে। একেবারেই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নতুন আয়কর কাঠামো যেটা, যেখানে যেরকম বলছিলেন সুমনদা, স্থায়ী চাকরি এবং অস্থায়ী চাকরি, সেদিকে অবশ্যই একটা নজর রাখতেই হচ্ছে আমাদেরও, এবং বাংলা কি পেল সেদিকেও আমাদের নজর রাখতে হচ্ছে।